ক্লাস 10। 10টা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই বছরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? বোর্ডের এক্সাম আছে। এই বছরের রেজাল্ট যদি একটু খারাপ হয়, পড়াশোনাটা কিন্তু আর চলবে না। বোঝা গেল? এতদিন পর্যন্ত যা পড়েছো 1 থেকে 9 পর্যন্ত, তার রেজাল্ট কেউ জিজ্ঞেস করবে না যে তুমি 8-এ কেমন রেজাল্ট করেছিলা, 7-এ কেমন করেছিলা, 5-এ কেমন করেছিলা, সেগুলো একদম কেউ জিজ্ঞেস করবে না। একটাই রেজাল্ট সবাই জিজ্ঞেস করবে, কি? মাধ্যমিক। মাধ্যমিকে কত পার্সেন্টেজ ছিল? বোঝা গেছে? অতএব এই বছরটা হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। এবার আমরা আছি ক্লাস 10-এর 10ম শ্রেণীর। কি সাবজেক্ট পড়ছি আমরা এখন? ইতিহাস। ইতিহাস মানে কি? অতীতের কথা। অতীত মানে কি? যা কিছু ঘটে গেছে। তার মানে ভাবো একবার, পৃথিবীর উৎপত্তি হলো, মানুষের উৎপত্তি হলো, মানুষ প্রথমে বনে জঙ্গলে বাস করত, সেখান থেকে মানুষ আস্তে আস্তে করে সমাজবদ্ধ হলো, এত বড় 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 বিল্ডিং বানালো, এখন মানুষ উন্নত থেকে উন্নততর হয়েছে। তো এই যে প্রাচীন যুগ থেকে শুরু করে মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, সেখান থেকে শুরু করে আজ পর্যন্ত, এই ক্লাস শুরু হওয়ার আগে পর্যন্ত তুমি যা কিছু করেছো সবই হচ্ছে ইতিহাস। বুঝা গেছে? মানে যা কিছু ঘটে গেছে সবই হচ্ছে ইতিহাস। এবার এই ইতিহাসের ইংরেজি শব্দ কি? প্রতিশব্দ কি? হিস্টোরি। হিস্টোরি শব্দটা এসছে হিস্টোরিয়া, হিস্টোরিয়া শব্দ থেকে, আর গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। আর এই যে ইতিহাস শব্দটা এসছে ইতিহ যোগ অস শব্দ থেকে। ইতিহ যোগ অস মানে অনুসন্ধান করা, অতীতের কথার উপরে রিসার্চ করা, এখান থেকে এসছে ইতিহাস। তো ইতিহাসকে আমরা বুঝতে গেলে নর্মালি ইতিহাসকে 3টা যুগে ভাগ করতে হয়। কটা যুগে? যে কোনো জায়গায় আমরা ইতিহাস যদি আলোচনা করতে চাই, বাংলার ইতিহাস হতে পারে, ভারতের ইতিহাস হতে পারে, গোটা পৃথিবীর ইতিহাস হতে পারে, যে কোনো জায়গায় আমরা যদি ইতিহাস আলোচনা করতে চাই, ইতিহাসকে 3টা যুগে ভাগ করতে হবে। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। ক্লাস 10-এ তোমরা যা কিছু পড়বা সেগুলো সবই হচ্ছে আধুনিক যুগ। আমরা পড়বো কিসের কথা? আধুনিক যুগের কথা। এবার ক্লাস 10-এ তোমরা দেখো, তোমাদের বইয়ের যে সিলেবাস আছে, সেই বইয়ের সিলেবাসে তোমাদের ক্লাস 10-এ 8টা চ্যাপ্টার আছে। কটা? 8টা। এই 8টা চ্যাপ্টার যদি বুঝে নাও, তো মাধ্যমিকে তোমাদের ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে। যে কোনো সাবজেক্টে যা কিছু অসুবিধা হবে, বুঝতে পারবে না, সেটা বলতে হবে, স্যার আপনি বুঝালেন, এটা বুঝতে পারলাম না, স্যার একবার আরেকবার বলুন তো স্যার, আধুনিক ইতিহাস চর্চা বৈচিত্র্য বুঝতে পারলাম না। না বুঝতে পারলে বলতে হবে, না বললে হবে? না বললে হবে? বুঝতে না পারলে বলতে হবে। ম্যাথ অঙ্ক করাচ্ছে স্যার, স্যার তো করে দিয়ে চলে এলো, তুমি যদি বুঝতে না পারো স্যারের কিছু হবে? স্যার তো ক্লাস করে দিয়ে চলে গেছে, তুমি না বুঝতে পারলে তোমার লস। অতএব বুঝতে না পারলে প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা টপিকে বলবো, বুঝতে না পারলে কোশ্চেন করতে হবে, স্যার আরেকবার একটু বলেন। অবশ্যই স্যার, যে কোনো স্যার থাক, অবশ্যই বুঝাবে তোমাকে, তোমাকে বলতে হবে। 2বারে বুঝতে পারলাম না, 3বার বলো, অবশ্যই স্যার বুঝাবে, কিন্তু না বুঝে এটা করিও না। বুঝা গেছে? ঠিক। ক্লাস 10-এ টোটালে তোমাদের আছে 8টা চ্যাপ্টার। ক্লাস 10-এ তোমাদের প্রথম যেটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম আছে ইতিহাসের ধারণা। এবার এই ইতিহাসের ধারণা মানে হচ্ছে ইতিহাস কি। এবার এতদিন পর্যন্ত তোমরা যা পড়েছো, এতদিন পর্যন্ত তোমরা কি পড়েছো? রাজা বাদশার কাহিনী, সমাজের উচ্চ পর্যায়ের গল্প, সমাজের উঁচু তলার গল্প, অমুক রাজা কি করেছিল, অমুক বাদশা কি তৈরি করেছিল, অমুক সময়ে কি হয়েছিল, যা পড়েছো সবই উঁচু তলার ইতিহাস। সমাজের উঁচু শ্রেণীর লোকেরা যা কিছু করেছিল সেগুলো ইতিহাস। কিন্তু যখন দেখা গেল যে মার্ক্সবাদী ঐতিহাসিকরা, মার্ক্সবাদী ঐতিহাসিক মানে কি? মার্ক্সবাদী ঐতিহাসিক মানে হচ্ছে
যারা কার্ল মার্কসের ফলোয়ার, মার্কস মানে হচ্ছে কার্ল মার্কস একজন মানুষের নাম, কার্ল মার্কস যে থিওরি বলেছে সেই থিওরিতে যারা বিশ্বাসী তারা হচ্ছে মার্কসবাদী ঐতিহাসিক। সে মার্কসবাদী ঐতিহাসিকরা বলল যে সমাজের মধ্যে বেশিরভাগ লোক, একটা সমাজে ধরো অনেক লোক বাস করে, তাই তো, হাজার হাজার লোক আছে, কিন্তু সেই হাজার হাজার লোকের মধ্যে কিছু লোক আছে যাদের কাছে অনেক টাকা পয়সা, যারা সমাজের উঁচু শ্রেণী, যারা রাজা মহারাজা মন্ত্রী উঁচু শ্রেণীর লোক, তাদের অবস্থা তো ভালো থাকবেই, তারা তো সবসময় ভালো ড্রেস পরবেই, তারা তো সবসময় ভালো খাবার খাবেই, তারা তো ভালো ভালো বাড়িতে বাস করবেই। তো তারা যদি ভালো থাকে তার মানে কি সবাই ভালো? বলা যাবে না। এরা যদি ভালোভাবে থাকে তার মানে কি আমরা বলতে পারবো যে সেই সমাজের অবস্থা ভালো? বলা যাবে না। যখন আমরা দেখব যে সমাজের সমস্ত স্তরের মানুষ, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ সবাই যখন ভালো থাকবে, ভালো খাবে, ভালো পোশাক পরবে, তখনই আমরা বলতে পারবো যে না, সমাজের অবস্থাটা ভালো ছিল। তো কার্ল মার্কস এর যারা ফলোয়ার, যারা ঐতিহাসিক, মার্কসবাদী ঐতিহাসিক, তারা বললেন যে শুধু উপরের ইতিহাস পড়লে হবে না, ইতিহাসকে শুধু উপর দিক দিয়ে ব্যাখ্যা করলে হবে না, ইতিহাস জানতে হবে নিচের দিক থেকে, টোটাল হিস্ট্রি। এতদিন পর্যন্ত ইতিহাস লেখা হতো উপর শ্রেণীর ইতিহাস, আপার হিস্ট্রি, উঁচু শ্রেণীর ইতিহাস লেখা হতো। তারা বললেন, মার্কসবাদী ঐতিহাসিকরা বললেন যে হিস্ট্রি লেখা শুরু হবে হিস্ট্রি ফ্রম বিলো, হিস্ট্রি ফ্রম বিলো। কারণ নিচের দিকেই বেশিরভাগ লোক আছে, সাধারণ মানুষের সংখ্যা অনেক বেশি, শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি, কৃষকের সংখ্যা সবচেয়ে বেশি। যখন আমরা সাধারণ মানুষের কথা জানতে পারবো, পড়তে পারবো, বুঝতে পারবো, তখনই বলতে পারবো যে আমরা সমস্ত ইতিহাস জানলাম, টোটাল হিস্ট্রিটা আমাদের জানা হলো। বুঝা যাচ্ছে কি যাচ্ছে না? অসুবিধা হচ্ছে বুঝতে? আমি কি বললাম আবার রিপিট করছি। আমি বললাম এতদিন পর্যন্ত তোমরা পড়েছো সমাজের উঁচু শ্রেণীর ইতিহাস, রাজা বাদশার ইতিহাস, সমাজের যারা উচ্চ পর্যায়ে আছে তাদের ইতিহাস। কিন্তু যারা মার্কসবাদী ঐতিহাসিকরা বললেন যে হিস্ট্রি শুধু উপরতলার ইতিহাস পড়লে হবে না, শুধু উপরতলার ইতিহাস জানলে হবে না, আমাদেরকে জানতে হবে টোটাল হিস্ট্রি। হিস্ট্রি লেখা হবে হিস্ট্রি ফ্রম বিলো, নিচের দিক থেকে। একইভাবে ফ্রান্সের আরেকটা স্কুল, যে স্কুলের নাম হচ্ছে অ্যানাল স্কুল। কি নাম বললাম? অ্যানাল স্কুল। ফ্রান্সের অ্যানাল স্কুল, সেই গোষ্ঠীর যারা ঐতিহাসিক, মার্ক ব্লক, লুসিয়ান ফেবর, ফার্নান্ড ব্রোদেল, রয় লাদুরি, এরা হচ্ছে অ্যানাল গোষ্ঠীর লোক। সেই অ্যানাল স্কুল বা অ্যানাল গোষ্ঠীর যারা ঐতিহাসিক, তারা বললেন একই কথা, যে ইতিহাস শুধু উপরতলার ইতিহাস পড়লে হবে না, সর্বস্তরের ইতিহাস পড়তে হবে, নিচু তলার ইতিহাস পড়তে হবে, এবং ইতিহাসের লেখা শুরু হবে নিচের দিক থেকে। একইভাবে আরেকটা 1980-র দশকে পোস্ট মডার্নিজম, সেখান থেকে আসে কি, সেখান থেকে এসছে সাবলটার্ন বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। সেই নিম্নবর্গীয় ইতিহাস চর্চার ঐতিহাসিকদের মধ্যে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, রণজিৎ গুহ, দীপেশ চক্রবর্তী, জ্ঞান পান্ডে। এরাও সবাই বললেন কি, এরাও বললেন যে যদি আমরা টোটালটা জানতে পারি তবেই আমরা ইতিহাসটাকে জানলাম। সমস্ত ইতিহাস জানতে হবে, টোটাল হিস্ট্রি জানতে হবে, তবেই আমরা সমাজকে আমরা বলতে পারবো যে সমাজ কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, রাজনৈতিক অবস্থা কেমন ছিল। টোটাল হিস্ট্রি তার মানে ইতিহাস ছিল কি আমার ইতিহাস, তোমার ইতিহাস। এবার এখন ইতিহাস হয়ে গেছে কি সবার ইতিহাস, সর্বসাধারণের ইতিহাস, সমাজের ইতিহাস। এবার এখনকার ইতিহাসের আসল বিষয়বস্তুই হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। তার মানে আমরা সমাজের কথা জানছি, আমরা কি শুধু উচ্চতলার ইতিহাস জানছি, আমরা সমাজের কথা জানছি। তার মানে সমাজের কথা যখন জানবো, একটা সমাজে হাজার হাজার লোক আছে, সে হাজার হাজার লোক তার মানে বিভিন্ন ধরনের কাজ করবে। কি কি কাজ করবে? হাজার হাজার লোক আছে, তার মানে মানুষ খেলাধুলা করবে। খাদ্যাভ্যাস, খাওয়ার কেমন ছিল সমাজের সাধারণ মানুষের, কি কি খেলাধুলা করতো সাধারণ মানুষ, কেমন খাওয়া দাওয়া করতো, কেমন পোশাক পরিচ্ছদ করতো, কেমন শিল্প চর্চা ছিল,
কেমন স্থাপত্য, বড় বড় বিল্ডিং গুলো কেমন ছিল, দৃশ্য শিল্প কেমন ছিল, যানবাহন যোগাযোগের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন আসে, স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস, সামরিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা বিদ্যার ইতিহাস, নারী ইতিহাস, সবকিছুই এখন আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের মধ্যে এসছে। সবকিছুই এখন আধুনিক ইতিহাসের শাখা হয়ে গেছে। তার মানে কি, আবার বলছি, আমরা আর কিন্তু সমাজের উঁচু তলার শুধু ইতিহাস বলছি না, এখন আমরা পড়ছি কাদের কথা, সমাজের ইতিহাস পড়ছি। আর সমাজের ইতিহাস মানে হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কিত যা যা আছে সবকিছুই আমাদের ইতিহাসের মধ্যে ঢুকে গেছে। এবার ভাবো, একটা একটা করে আমরা আলোচনা করছি। খেলা, প্রথম দিকে মানুষ কেমন খেলাধুলা করত? প্রথম দিকে আমরা যদি দেখি, তো প্রথম দিকে মানুষ পাশা খেলতো, গুঠি টাইপের খেলা, একসঙ্গে মানুষ বসতো, এবং সেটাও প্রথম দিকে যারা খেলতো সেটা হচ্ছে উঁচু তলার লোকেরা, রাজা বাদশা যারা ছিল তারাই খেলতো। সাধারণ মানুষ এগুলো খেলাধুলা থেকে দূরে ছিল। রাজা যারা ছিল, রাজা রানী বা যারা উঁচু শ্রেণীর লোক, তারাই এই পাশা খেলা বা দাবা খেলা এই টাইপের খেলাগুলো তখনকার দিনে খেলতো। তারপর দেখা গেল, একটা যদি আমরা প্রাচীন যুগের খেলার কথা বলি, আজ থেকে অনেকদিন আগে 776 বিসি, 776 খ্রিস্টপূর্বাব্দে, তখন প্রথম আমরা দেখতে পাবো গ্রিস একটা দেশ, সেই গ্রিসের অলিম্পিয়া বলে একটা শহর, সেই অলিম্পিয়া শহরে প্রথম গেমস শুরু হয়েছিল, এবং সেখান থেকে শুরু হয়েছে এই যে এখনকার আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি অলিম্পিক গেমস। নাম শুনেছে সবাই? অলিম্পিক, অলিম্পিকের মধ্যে সব খেলা হয়, দৌড়, সাঁতার, ক্রিকেট, ফুটবল, এখন সব ধরনের খেলাই অলিম্পিকের মধ্যে ঢুকে গেছে। অতএব এই যে 776 খ্রিস্টপূর্বাব্দে, মানে আজ থেকে অনেকদিন আগে, তখন এই যে গ্রিসে অলিম্পিক খেলার সূচনা হলো। তারপর থেকে দেখো, মেয়েরা ক্রিকেট খেলা শুরু করলো, আইসিসি গড়ে উঠলো, নতুন নতুন খেলাগুলো সব গড়ে উঠছে, খেলা সৃষ্টি হয়েছে। এই খেলার মানে কি কি খেলা চলছে, এই খেলাগুলোর উৎপত্তি কিভাবে হলো, কারা চালু করলো? আমরা যদি বলি ভারতের সবচেয়ে পপুলার খেলা, তার মানে ক্রিকেট আর ফুটবল। তো এই যে ভারতে ক্রিকেট আর ফুটবল খেলা নিয়ে আসলো কারা? ইংরেজরা। ইংরেজদের হাত ধরে ভারতে ক্রিকেট আর ফুটবল খেলা আসলো। তো এই যে খেলাগুলোর উপরে কোন খেলার জন্ম কিভাবে হলো, কারা করলো, কিভাবে বিবর্তন ঘটেছে, এর উপরে ঐতিহাসিকরা রিসার্চ করলো, গবেষণা করলো, বই লিখলো, এবং তার ফলে দেখা যাচ্ছে খেলাধুলাটাও আমাদের ইতিহাসের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। বুঝা গেছে? নেক্সট, খাদ্যাভ্যাস। আচ্ছা, খাওয়ার অভ্যাসটা একই রকম আছে? মানুষ প্রথম দিকে যে খাওয়া দাওয়া করতো, এখনকার খাওয়া দাওয়া কি সেম? প্রথম দিকে তো মানুষ কাঁচা মাংসই খেয়ে নিত, তারপরে যখন আগুন জ্বালাতে শিখলো, তারপরে একটু ঝলসে নিয়ে খেয়ে নিলো, তারপরে অল্প অল্প একটু উপর থেকে মশলা টসলা দিয়ে খেয়ে নিলো। এখনো কি আমরা তাই খাই? একই রকম খাচ্ছি? এখন তো হাজার রকমের আইটেম তৈরি হয়েছে, মাংসরই দেখা যাবে 10 রকমের আইটেম চলে আসবে, আসবে না? অতএব এই যে খাওয়ার ক্ষেত্রেও, যেমন ধরো স্কটল্যান্ড, স্কটল্যান্ডের লোকেরা কেক খেতে ভালোবাসে, স্কটল্যান্ডের কেক বিখ্যাত, তাই স্কটল্যান্ডকে বলা হচ্ছে কি, কেকের দেশ। তো এই যে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও পরিবর্তন কিভাবে হলো? পরিবর্তনটা কিভাবে হলো? মানুষ প্রথম দিকে ছিল এক জায়গায় থাকতে পারতো না, যাযাবরের মতো জীবন যাপন করতো। কেমন যাযাবর? যাযাবর মানে বুঝো, এক জায়গায় যারা থাকে না, এক জায়গায় থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে ওরা বসতি স্থাপন করলো, তারপরে আশেপাশে যা যা পাওয়া যাচ্ছিল সবকিছু খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে এখানকার খাওয়ার শেষ, তখন মানুষ কি হলো, আবার এখান থেকে চলে গেল 10 কিলোমিটার দূরে, 20 কিলোমিটার দূরে, আবার ওখানে বসতি স্থাপন করলো, আবার ওখানে আশেপাশে খাওয়া দাওয়া গুলো সঞ্চয় করলো, খাওয়া দাওয়া শেষ, আবার চলে গেল অন্য জায়গায়। এরই মধ্যে যখন দেখা গেল যে খাওয়ার খেতে খেতে বীজটা মাটিতে পড়লো, আর সেই মাটিতে যে বীজটা পড়লো, বীজ থেকে গাছ হলো, সেই গাছে আবার ফল হলো, তার মানে মানুষ বুঝতে পারলো যে আমরাও গাছ লাগাতে পারবো, আমরাও ফলাতে পারবো, ফুল ফল আমরাও তৈরি করতে পারবো, আমরা এক জায়গাতে যদি থাকি আমরা আশেপাশে চাষবাস করতে পারবো। তার মানে প্রথম দিকে মানুষ ছিল কি, খাদ্য সংগ্রাহক,
মানুষ প্রথম দিকে খাদ্য সংগ্রহ করে বেড়াতো, এক জায়গা থেকে কোনো জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো, খাদ্য সংগ্রহ করত। তারপরে মানুষ হয়ে গেল কি? খাদ্য উৎপাদক। এখন মানুষ কি আছে? খাদ্য উৎপাদক। মানুষ নিজেই যা দরকার আছে সেটা উৎপন্ন করছে, চাষবাস করছে, উৎপন্ন করে খাচ্ছে। মানুষকে আর এক জায়গা থেকে কোনো জায়গায় যাওয়ার দরকার পড়ছে? দরকার পড়ছে না। অতএব আমরা বুঝতে পারলাম যে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও বিরাট পরিবর্তন হয়েছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা যদি বলি দক্ষিণ ভারতে যদি যাই, তো দক্ষিণ ভারতে প্রচুর মশলা পাবো। মশলা সেই প্রাচীন যুগ থেকেই এই মশলাগুলো বাইরে বিদেশে রপ্তানি করা হতো। তো খাদ্য অভ্যাস, মানুষের যে খাওয়া দাওয়ার অভ্যাস, তার উপরেও ঐতিহাসিকরা রিসার্চ করলেন, গবেষণা করলেন, এবং দেখা গেল যে খাদ্যাভ্যাসটাও, খাদ্যের যে পরিবর্তন, এই যে পরিবর্তন, ক্রমবিবর্তন, এটাও এখন ইতিহাসের বিষয়বস্তুর মধ্যে চলে এসছে। নেক্সট, পরের পয়েন্ট আছে আমাদের পোশাক পরিচ্ছদের ইতিহাস। আচ্ছা ভাবো তো, আমাদের ভারতবর্ষের সর্বত্র সব জায়গায় একই ধরনের পোশাক আছে? নাই। যদি আমরা উত্তর ভারতে যাই, তা আমরা কি পাবো? এক ধরনের পোশাক। আমরা যদি ইউপি, দিল্লি এই জায়গায় যাই, তো আমরা পাবো সালোয়ার কামিজ, চুড়িদার টাইপের। আমরা যদি আবার রাজস্থান, গুজরাটের দিকে যাই, তো ওখানে পাবো ঘাগরা টাইপের, তাই তো? আমরা যদি বাংলাতে আসি, পশ্চিমবঙ্গে, তখন দেখা যাবে শাড়ির প্রচলন, মেয়েরা শাড়ি পরে, ছেলেরা কি ধুতি পাঞ্জাবি পরে, তাই তো? তো ভারতের মধ্যেই যদি বলি, আমাদের দেশের মধ্যেই তো একই ধরনের পোশাক কি আছে? নাই। তো এই যে পোশাকের ক্ষেত্রেও কিভাবে পোশাকগুলো আসলো, কোন পোশাকের উৎপত্তি কিভাবে হলো, এর উপরেও ঐতিহাসিকরা রিসার্চ করলেন, বই লিখলেন, গবেষণা করলেন, এবং সেটিও এখন ইতিহাসের বিষয়বস্তু। নেক্সট আছে শিল্প চর্চা। শিল্প চর্চা, শিল্প চর্চার মধ্যে অনেক কিছু আছে। যেমন ধরো, এখন আমরা গান শুনি, তাই তো? সঙ্গীত বা গান, এখন যেভাবে গান আছে, আজ থেকে 500 বছর আগেও কি একই রকম গান ছিল? তখনকার দিনে এই ধরনের র‍্যাপ সং চলতো না। তখন কি চলতো? সুলতানি যুগে, মোগল যুগে, বা 500 বছর, 1000 বছর আগে, তখনকার দিনে কাওয়ালির প্রচলন ছিল। কাওয়ালি শুনেছো? কাওয়ালির জনক বলা হয় কাকে? আমির খসরুকে। কাওয়ালি তখনকার দিনে। তারপরে দেখো যে এখন অনেক চেঞ্জেস চলে এসছে। এখন সঙ্গীতটা অনেক বেশি বাদ্যযন্ত্রের উপর নির্ভরশীল, অনেক ইনস্ট্রুমেন্ট আবিষ্কার হয়েছে, এখন অনেক চেঞ্জেস এসছে। তারপরে ধরো নাটক। নাটক দেখেছো তোমরা? নাটক, নাটক মানে ধরে নাও নীল দর্পণ নাটক। কে লিখলেন? দীনবন্ধু মিত্র লিখলেন। তিনি কি লিখলেন? সেই গ্রন্থে তিনি লিখলেন, নীলকর সাহেবরা নীল চাষীদের উপরে কেমন জোর জুলুম করছে। নীলকর সাহেবরা জোর জুলুম করছে কেমন? ও যদি নীল চাষী হয়, এবার ও যদি কথা না শুনে, নীলকর সাহেব বলেছে যে তোমার জমিতে নীল চাষ করবা তুমি, যদি কথা না শুনে কেমন শাস্তি হতো তখন? আঙ্গুল কেটে দেওয়া হতো, হাত কেটে দেওয়া হতো, বাড়ি থেকে বউ বাচ্চাদেরকে ধরে নিয়ে চলে যাওয়া হতো, এই ধরনের অত্যাচার। তো সেগুলোই দীনবন্ধু মিত্র তার নীল দর্পণ নাটকে অত্যাচারের কথাগুলো লিখলেন। লেখার পরে সেটা যখন কলকাতার থিয়েটারে মঞ্চস্থ করে দেখানো হলো, নাটক করে দেখানো হলো, যে কেমন ইংরেজরা ভারতীয়দের উপরে অত্যাচার করছে, মারছে, হাত পা কেটে দিচ্ছে, এটা দেখার পর মানুষের মধ্যে কি একটা রিয়েকশন আসবে, ক্ষোভ জন্মাবে, তাই তো? মানুষ বুঝতে পারবে যে না, ইংরেজ শাসকরা ভারতীয়দের উপরে অত্যাচার করছে, শোষণ করছে। তা এইভাবে নাটকটাও এখন ইতিহাসের মধ্যে চলে এসছে। যেমন ধরো সিনেমা, চলচ্চিত্র। চলচ্চিত্রের ক্ষেত্রে যদি বলি, প্রথম যে চলচ্চিত্র সেটা কেমন ছিল? এখনকার মতোই একদম ছিল না। প্রথম দিকে যে সিনেমাটা বা চলচ্চিত্র বেরিয়েছিল, সেটা ছিল পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট, সাদা কালো। প্রথম দিকে যে সিনেমা ছিল তার সাউন্ড ছিল না, নির্বাক ছবি চলছে, শুধু ওটাই মানুষ দেখতে আসতো অবাক ভাবে। সিনেমা হচ্ছে, নায়ক নায়িকা হাঁটছে, মানুষজন হাঁটছে,
দেখছে ওটা মানুষ অবাক ভাবে, কোনো সাউন্ড ছিল না। তারপরে আসলো কি রঙিন কালারফুল চলে আসলো, তারপরে আসলো কি সাউন্ড সিস্টেম, সাউন্ড চলে এসছে, এবার যা বলছে সেটা মানুষ শুনতে পাচ্ছে। এখন আরো বেশি মডার্ন হয়েছে, কেমন? এখন হয়েছে বেশ কিছু থিয়েটারে সেটা চালু আছে, কেমন? ওখানে যদি ছবির মধ্যে সিনেমার মধ্যে যদি দেখা যায় যে গরমের মধ্যে মরুভূমির মধ্যে মানুষ হেঁটে যাচ্ছে, নায়ক নায়িকা হেঁটে যাচ্ছে, তো তুমি যারা সিনেমা দেখতে গেছে তারাও একটু গরম ফিল করবে, বুঝা গেল? নায়ক নায়িকা দেখা যাচ্ছে সিনেমার মধ্যে লোকজন বরফের মধ্যে হাঁটছে, তো যারা সিনেমা দেখতে গেছে তারাও একটু ঠান্ডা মানে ঠান্ডা অনুভব করবে। এতটা চেঞ্জেস চলে এসছে। তার মানে কি একই রকম তুমি সিনেমাতে যা দেখতে পাচ্ছ তোমাকে সেটা ফিল করাচ্ছে, সেই সিচুয়েশনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এইভাবে এই চলচ্চিত্রের মধ্যেও বিরাট পরিবর্তন চলে এসছে। তার মানে শিল্প চর্চাও আমাদের ইতিহাসের বিষয়বস্তুর মধ্যে ঢুকে গেছে। নেক্সট, তারপরে আছে স্থাপত্য। তুমি ভাবো ভারতের মধ্যে যে বড় বড় বিল্ডিং গুলো আছে, বড় বড় স্থাপত্য গুলো আছে, আমরা যদি বলি তা আমাদের মালদার মধ্যেই গৌড় আছে, আদিনা মসজিদ আছে, বড় সোনা মসজিদ আছে, ছোট সোনা মসজিদ আছে। আমরা যদি কলকাতায় যাই শহীদ মিনার দেখতে পাবো, ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে পাবো। আমরা যদি দিল্লিতে চলে যাই লাল কেল্লা দেখতে পাবো, তাই তো? আমরা যদি কুতুব মিনার দেখতে পাবো, আগ্রাতে চলে যাই তাজমহল দেখতে পাবো, তাই তো? তো এই যে বড় বড় বিল্ডিং গুলো, স্ট্রাকচার গুলো, স্থাপত্য গুলো যেগুলো আছে সেগুলোর উপরেও ঐতিহাসিকরা রিসার্চ করলেন, দেখালেন যে কোন বিল্ডিংটা কবে তৈরি হয়েছিল, কত খরচ হয়েছিল, কি ধরনের জিনিস কোথা থেকে এসেছিল, তার উপরে রিসার্চ করে দেখালেন, এবং এগুলো এখন ইতিহাসের বিষয়বস্তু। পড়ে গেছে দৃশ্য শিল্প। দুই ধরনের বিষয় হতে পারে। এক হতে পারে ও একটা ছবি এঁকেছে, সেই ছবি থেকে আমরা কোনো আইডিয়া নিতে পারবো, পাবো কি পাবো না, একটু ভাবনা চিন্তা করে বলি। একটা ছবি আঁকলো, এই ছবিটা এঁকেছে, ছবি থেকে আমরা কিছু আইডিয়া করতে পারবো কি পারবো না? পারবো। আর ও কি করলো, ও একটা ক্যামেরায় ছবি তুললো। একটা হাতে আঁকা ছবি হতে পারে, আরেকটা হতে পারে কি ক্যামেরায় আঁকা ছবি। এই যে ছবিগুলো, ছবি থেকে আমরা ইতিহাসের কিছু জানতে পারবো, তখনকার কথা বা সেই পিকচারের বা ছবির যে পটভূমি বা কি ধরনের অবস্থা সেগুলো আমরা জানতে পারবো, পারবো কি পারবো না বলো? উদাহরণ হিসেবে বলি, একটা ছবি, এই যে একটা ছবি আছে দেখো, এই ছবিটাতে দেখো দুজন লোক আছে, একটা আছে মোহাম্মদ আলী জিন্না। তো ছবি থেকে আমরা বুঝতে পারলাম যে এই লোকটার নাম কি মোহাম্মদ আলী জিন্না। আর একটা ছবি এই লোক আছে যার নাম হচ্ছে মহাত্মা গান্ধী, তাই তো? এই ছবি থেকে আমরা বুঝতে পারলাম যে মহাত্মা গান্ধী কেমন লোক ছিলেন। তিনি সবসময় খালি গায়ে থাকতেন, একটা ধুতি পাঞ্জাবি পরতেন, একটা নর্মাল একটা চাদর পরেই থাকতেন। তিনি সবসময় একটা লাঠি নিয়ে হাঁটতেন, মাথায় মানে চোখের সামনে একটা চশমা পরতেন। একইভাবে আবার মোহাম্মদ আলী জিন্না কিন্তু সবসময় ফিটফাট থাকতেন, কোট পরে, স্যুট পরে, শু পরে ফিটফাট থাকতেন। বুঝতে পারলাম কি পারলাম না? তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, হাসি মুখে আমরা দুজনকে দেখতে পাচ্ছি, তার মানে সম্পর্ক ছিল। এই যে ছবি আঁকা, তার মানে একটা হতে পারে আঁকা ছবি, আরেকটা হতে পারে ক্যামেরায় তোলা ছবি। এই ফটোগ্রাফি থেকেও আমরা তখনকার দিনের বা তখনকার সিচুয়েশন জানতে পারি। এই দৃশ্য শিল্পের উপরেও ঐতিহাসিকরা রিসার্চ করলেন, দেখালেন যে কিভাবে পরিবর্তনটা এসছে, ক্যামেরা আবিষ্কার হয়েছে, এবং যারা ছবি আঁকতেন, ছবি আঁকার মধ্যে উল্লেখযোগ্য যারা ব্যক্তি তাদের বিষয়েও রিসার্চ হলো। যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, তাদের যে আঁকা ছবি, সেই ছবিগুলোর উপরে রিসার্চ করলেন, গবেষণা করলেন এবং বই লিখলেন, এবং সেই বইগুলো থেকে আমরা অনেক কিছুই, অনেক ইনফরমেশন পাচ্ছি, এবং এই দৃশ্য শিল্পটাও চলেছে আমাদের ইতিহাসের বিষয়বস্তু। নেক্সট,
পরের আছে যানবাহন যোগাযোগ। এক জায়গা থেকে অন্য জায়গায় যদি আমরা যাই তো কিভাবে যেতে পারি বলো তো? কইভাবে যাওয়া যেতে পারে? তুমি এখান থেকে বাংলাদেশ যাবা, শ্রীলঙ্কা যাবা, কিভাবে যেতে পারো বলো? ঠিক, যে কোনো একটা জায়গা থেকে আমরা যদি অন্য জায়গায় যেতে চাই আমরা তিন ভাবে যেতে পারি। এক, পায়ে হেঁটে, স্থলপথে, আরেকটা হতে পারে জলপথে, নৌকা, স্টিমার, জলজাহাজ এর মাধ্যমে যেতে পারি, আরেকটা হতে পারে এরোপ্লেনে। বোঝা গেল? তার মানে আমরা তিন ভাবে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারি। যানবাহন যোগাযোগ ক্ষেত্রে, যানবাহন যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও ঐতিহাসিকরা রিসার্চ করলেন, দেখালেন যে প্রথম দিকে মানুষ ভেলা তৈরি করেছিল, ভেলাই করে মানুষ জলপথে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, মালপত্র এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেত, ব্যবসা বাণিজ্য করতো কিভাবে? ওই ভেলাই করে, নৌকায় করে। তারপরে চাকার আবিষ্কার হলো, চাকা আবিষ্কারের পর বিরাট পরিবর্তন ঘটে গেল। চাকা আবিষ্কারের পর দেখা গেল যে চাকার তোমার যানবাহনকে একদম সহজ করে দিল, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা অনেক সহজ হয়ে গেল। প্রচুর, এখনকার দিনে আমরা খুব সহজেই এরোপ্লেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় এত দূরবর্তী জায়গা খুব সহজে পৌঁছে যেতে পারছি। তো সেইভাবে এই যানবাহন যোগাযোগ ব্যবস্থার উপরেও বেশ কিছু ঐতিহাসিকরা রিসার্চ করলেন, বই লিখলেন, এবং এই যানবাহন যোগাযোগটাও এখন ইতিহাসের বিষয়বস্তু। নেক্সট আছে আমাদের স্থানীয় ইতিহাস। স্থানীয় ইতিহাস তার মানে কি? আমরা ধরো কাশ্মীরের ইতিহাস জানতে চাইছি, তো কাশ্মীরের ইতিহাস জানতে গেলে আমরা যদি ওখানকার কোন লেখা বই পেয়ে নিই, আমরা যদি 1149 খ্রিস্টাব্দের একটা বই ছিল রাজতরঙ্গিনী, সেই কোলহন লিখেছিলেন, কোলহনের লেখা রাজতরঙ্গিনী, সেই বইটা যদি পেয়ে নিই তো তখনকার এই কাশ্মীরের উপরে লেখা ইতিহাস, সেই বইটা থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারবো। আমরা যদি বাংলার কথা জানতে চাই তো বাংলার উপরে যদি কোনো রাইটার, কোনো লেখক যদি বই লিখে দিয়ে যায়, সেই বইটা আমরা যদি পেয়ে নিই তো সেই বই থেকে আমরা বাংলার ইতিহাস বলে দিতে পারবো। বাঙালির ক্ষেত্রে, বাংলার মানুষের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন গুলো এসছে সেগুলো আমরা বলে দিতে পারবো। ঠিক আছে? তো এই স্থানীয় ইতিহাসটাও মানে প্রত্যেকটা জায়গার উপরে ঐতিহাসিকরা রিসার্চ করলেন। বাংলার উপরে, উত্তরপ্রদেশের উপরে, রাজস্থানের উপরে, গুজরাটের উপরে, কাশ্মীরের উপরে ঐতিহাসিকরা রিসার্চ করলেন এবং এক একটা জায়গার উপরে ইতিহাস লিখলেন, এবং এটিও এখন ইতিহাসের বিষয়বস্তু। নেক্সট আছে শহরের ইতিহাস। কি জিনিস? শহর। ভাবো, শহরের উৎপত্তি কিভাবে হতে পারে? গ্রাম থেকে মানুষ শহরে গেল, কেন যাবে? কাজের জন্য। যদি দেখা যায় যে শহরে একটা ফ্যাক্টরি গড়ে উঠেছে, একটা কারখানা গড়ে উঠেছে, তো কারখানায় কাজ করার জন্য কি লাগবে? লেবার লাগবে, শ্রমিক লাগবে, তো নাকি? শ্রমিক লাগবে। এবার মালিক কি ভাবলো? মালিক ভাবলো যে আমি যদি ফ্যাক্টরির আশেপাশে কিছু ঘর তৈরি করে দিই, আমি যদি আশেপাশে কিছু সুবিধা দিয়ে দিই, মানুষের থাকার ঘর করে দিলাম, কিছু ফ্যাসিলিটি করে দিই, তো মানুষজন কি হবে? শ্রমিকরা কি হবে? লেবাররা কি হবে? ওখানেই থাকবে। তার ফলে আমি আরো বেশিক্ষণ ওদেরকে খাটাতে পারবো, আমার উৎপাদনটা অনেক বেশি বেড়ে যাবে। তার মানে গ্রামের মানুষ চলে গেল কোথায়? শহরে। একসঙ্গে সবাই বাস করতে লাগলো, ওর জনসংখ্যা বেড়ে গেল, ওটাই হয়ে গেল কি? শহর। বুঝা গেছে? একইভাবে যদি দেখা যায় একটা শহর ছিল, অনেকগুলো ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেল, তো শহরটা থাকবে? আর শহরটা ধ্বংস হয়ে যাবে, মানুষ আবার অন্য জায়গায় শিফট হয়ে যাবে, অন্য জায়গায় চলে যাবে। তার মানে কিভাবে শহরগুলো সৃষ্টি হলো, আবার কিভাবে কেন শহরগুলো ধ্বংস হয়ে গেল, এগুলোর উপরেও ঐতিহাসিকরা রিসার্চ করলেন, বই লিখলেন, গবেষণা করলেন, এবং এই শহরের ইতিহাসটাও আমাদের ইতিহাসের বিষয়বস্তু। নেক্সট আছে সামরিক ইতিহাস। সামরিক, সমর, সমর মানে হচ্ছে যুদ্ধ। প্রথম দিকে যুদ্ধ কেমন ছিল বলে দেখি? প্রথম দিকে যুদ্ধ কেমন করতো মানুষ? হ্যাঁ, পাথর দিয়ে। ঠিকই তো, যদি যুদ্ধ লাগতো আগেকার দিনে, প্রথম দিকে একদম আদিম যুগে, প্রাচীন যুগে মানুষ তো পাথর বা ইট পাথর ছুড়ে মারবে, তারপরে ডাল,
গাছের ডালকে ব্যবহার করতে লাগলো। তারপরে তলোয়ারি, লাঠি, তলোয়ারি বানালো, ধাতুর লোহার বিভিন্ন অস্ত্র বানালো, তীর বললো, তীর, ধনুক, বল্লম এগুলো ব্যবহার করতে লাগলো। তারপরে এখনো কি একই? অনেক চেঞ্জ হয়ে গেছে। সবচেয়ে প্রথম পরিবর্তনটা নিয়ে এসেছিল 1526 সাল বাবর। বাবর যখন ভারতে আসলো তিনি কামান নিয়ে আসলেন, কামান। তার মানে এখান থেকে বোম ফেললে অনেক দূরে গিয়ে পড়বে আর ব্লাস্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। কামান নিয়ে আসলেন, কামানের সাহায্যে যুদ্ধটা শুরু করলেন। তো এই যে সমর বিদ্যার ক্ষেত্রেও পরিবর্তন, প্রথম দিকে কেমন যুদ্ধ হতো এবং এখন বর্তমানে এই যে আধুনিক অস্ত্র শস্ত্র এসছে, যুদ্ধাস্ত্রের পরিবর্তন ঘটেছে, এই সামরিক ইতিহাসটাও ইতিহাসের আমাদের আধুনিক ইতিহাস চর্চার বিষয়বস্তু হয়েছে, নতুন শাখা হিসেবে চলে এসেছে। পড়ে আছে পরিবেশের ইতিহাস। পরিবেশ, পরিবেশ মানে কি? আমরা যেখানে বাস করছি এবং আমাদের আশেপাশে যা কিছু আছে সবকিছু নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। 1974 সাল বেশ কিছু লোক এসেছিল, বললো যে ওই জঙ্গলগুলো যা আছে কেটে দিতে হবে। ওর আশেপাশে যারা আদিবাসীরা ছিল সবাই মিলে চলে আসলো আর এসে বললো যে আমরা গাছ কাটতে দিব না। সবাই গাছগুলোকে চিপকে ধরলো, শুরু হলো কি? চিপকো আন্দোলন। বুঝা গেল? পরিবেশ বাঁচানোর জন্য। এবার ধরো নর্মদা নদী, নর্মদা নদীর উপরে দক্ষিণ ভারত অনেকটাই নির্ভর করে, দক্ষিণ ভারতের প্রাণ কেন্দ্র সেই নর্মদা নদী, ওটাকে বাঁচানোর জন্য নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হলো। গঙ্গা নদী আমাদের উত্তর ভারতের প্রধান নদী, সেই গঙ্গা নদীকে বাঁচানোর জন্য এখন যেটা চলছে কি? গঙ্গা অ্যাকশন প্ল্যান সরকার থেকে নেওয়া হয়েছে, গঙ্গা নদীকে বাঁচাতে হবে, না হলে কি এই যে এত জনবহুল এরিয়া, এত উর্বরতা সেগুলো থাকবে না। তো গঙ্গা অ্যাকশন প্ল্যান, এগুলো সবই এখন পরিবেশটাও, তার মানে আমরা বুঝতে পারলাম যে ইতিহাসের মধ্যে ঢুকে গেছে, এগুলো এখন পরিবেশও ইতিহাসের বিষয়বস্তু। নেক্সট, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা বিদ্যা। প্রথম দিকের বিজ্ঞান চর্চা, প্রথম দিকের চিকিৎসা চর্চা আর এখনকার চিকিৎসা চর্চা একই রকম, অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এই যে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রেও, বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রেও বিরাট পরিবর্তন ঘটলো। মধুসূদন গুপ্ত তিনি প্রথম তোমার অঙ্গ ব্যবচ্ছেদ করলেন, তিনি প্রথম অঙ্গ ব্যবচ্ছেদ করে বডিটা খুললেন, দেখালেন সবাইকে। তো এই যে চিকিৎসা বিদ্যা চর্চার ক্ষেত্রেও, বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রেও বিরাট পরিবর্তন। প্রথম দিকে আর্যভট্ট, ধনন্তরী বা প্রাচীন ভারতের যদি আমরা বলি চরক, সুশ্রুত, তাদের যে লেখা বই, তারা যে চিকিৎসা বিদ্যার উপরে যে বইগুলো লিখেছেন, সেই বইগুলো আমরা যদি পড়ি তো তখনকার দিনের যা ছিল এবং এই যে এখনকার দিনে এত চেঞ্জেস হয়েছে, পরিবর্তন হয়েছে, তার উপরে কিভাবে পরিবর্তন হলো, কে কোনটা আবিষ্কার করলেন, ঐতিহাসিকরা সেটা রিসার্চ করে দেখালেন, বই লিখলেন, বই লেখার ফলে এগুলো চলে এসছে আমাদের ইতিহাসের বিষয়বস্তুর মধ্যে। লাস্ট আমাদের পয়েন্ট আছে নারী ইতিহাস, মেয়েদের অবদান। প্রাচীন যুগ, একদম যদি আজ থেকে আমরা 5000 বছর আগের কথা বলি, তো তখনকার দিনেও দেখা যাবে গার্গী, ওপালা, মৈত্রী, বিশ্বপাড়া, এই সমস্ত মহিলারা ঘরের মধ্যে ছিল না, ওরাও বাইরে বেরিয়েছিল, ওরাও বাইরে বেরিয়ে পড়াশোনা করত, ওরাও বাইরে বেরিয়ে যুদ্ধ কিভাবে করতে হয় সেই কৌশল শিখত, ওরাও বাইরে বেরিয়ে পূজা অর্চনা করত। তারপরে যদি আমরা বলি যে ভারতের স্বাধীনতা সংগ্রাম, সেই ভারতের স্বাধীনতা সংগ্রাম, তখনকার দিনেও মেয়েরা পুরুষদের সঙ্গে একইভাবে পাশে দাঁড়িয়েছিল। পুরুষরা যেভাবে আন্দোলন করত ইংরেজদের বিরুদ্ধে, একইভাবে নারীরাও পুরুষদের সঙ্গে সহযোগিতা করত। তারাও বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল এই অংশগ্রহণ করেছে। আমরা যদি দেখি অনেকগুলো নারীর নাম পাবো আমরা, সরলা দেবী চৌধুরানী, হেমাঙ্গিনী দাস, ঠিক আছে, অনেকগুলো নারীর নাম পেয়ে নেবো যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। যখন দেখা গেছে পুরুষেরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতে যাচ্ছে, নারীরাও বাড়িতে বলছে অরন্ধন দিবস পালন করতে হবে। অরন্ধন দিবস মানে রান্না বান্না করা যাবে না, না খেয়ে থাকতে হবে সবাইকে। তো এইভাবে নারীরাও
সর্বত্রই সব যুগেই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তাই নারীদের অবদানও ইতিহাসের মধ্যে চলে এসেছে এবং নারী ইতিহাসও এখনকার আধুনিক ইতিহাস চর্চার মধ্যে ঢুকে গেছে, ইতিহাস চর্চার বিষয়বস্তুর মধ্যে চলে এসেছে। অতএব আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আধুনিক ইতিহাস চর্চা আর শুধুমাত্র সমাজের উঁচু তলার মধ্যে সীমাবদ্ধ নয়। উঁচু তলা মানে রাজা রাজরার কাহিনী সমাজের উচ্চতর শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা বুঝলাম অ্যানাল স্কুল, মার্ক্সবাদীরা এবং সাবলটার্ন বা নিম্নবর্গীয়রা তারা বললেন যে ইতিহাস শুরু হবে কেমন? নিচু থেকে, হিস্ট্রি ফ্রম বিলো, টোটাল হিস্ট্রির কথা বললেন। তারা বললেন নতুন সামাজিক ইতিহাসের কথা, এবং এই নতুন সামাজিক ইতিহাসই হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার জননী। আধুনিক ইতিহাসের জননী বলা হচ্ছে। আমরা যদি সমাজকে জেনে নিই তবে আমরা বলতে পারবো যে সমাজ যখন আমরা জানলাম তার মানে আমরা টোটাল হিস্ট্রি জেনে গেছি, তখনকার মানুষ কেমন ছিল আমরা সম্পূর্ণ জেনে গেছি। এবং তারপরে দেখতে পাচ্ছি যে আধুনিক ইতিহাস চর্চার মধ্যে অনেক নতুন নতুন বিষয় চলে এসছে এবং সবগুলোই এখনকার ইতিহাসের বিষয়বস্তুর মধ্যে পৌঁছে গেছে। বুঝা গেছে? এতটা গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের অর্ধেকটা। এর পরের দিন আমরা জানবো যে তোমাকে বই লিখতে হবে। এবার বই লেখার জন্য তুমি কি কি উপাদানকে কাজে লাগাবে, বই কিভাবে লেখা যায় ভাবো একবার। এটা বই লিখতে হবে, তোমাকে একটা ইতিহাস বই লিখতে হবে। ইতিহাসের বই লেখার জন্য আমরা কিভাবে কি করব, কার কাছে যাব, কোথায় গেলে আমরা ইনফরমেশন পাবো, তো আমরা নিজের একটা বই লিখবো। এরপরের দিন আমরা সেটা আলোচনা করব। বুঝা গেছে? ঠিক। আমি কি বললাম? আমি বারবার বলছি যে কোনো জায়গায় বুঝতে না পারলে কোশ্চেন করতে হবে। আমি যা বুঝালাম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলো বলো। গুড। অলিম্পিক কি বললাম? অলিম্পিক হচ্ছে 776 খ্রিস্টপূর্বাব্দে। আজকে কত সাল? 2025। আমি কবেকার কথা বললাম? খ্রিস্টপূর্বাব্দ। এখন কি আছে? খ্রিস্টাব্দ। বুঝা গেল? আর এটা বললাম আমি খ্রিস্টপূর্বাব্দ। তার মানে কি? তার মানে হচ্ছে ধরো 776 বিসি, বিফোর খ্রিস্ট, এখান থেকে আস্তে আস্তে করে কমবে। 776, 775, 770 এইভাবে করে কমলো। 78 বা জিরোই ধরে নাও, তোমাদের সুবিধার জন্য বলছি জিরো। তো এখান থেকে জিরোতে আসলো, আর জিরোর পর থেকে আবার শুরু হলো 1 2 3 4 5 6 7 8 করে। আমরা কবে এসেছি? 2025। তার মানে কত দিনের গ্যাপ? অনেক দিন। তার মানে এদিকে 2000 সাল আর ওদিকে প্রায় 700 বছর, মানে প্রায় 2700 বছর। 2700 বছর আগে গ্রিস বলে একটা জায়গা ছিল, দেশ। গ্রিসের একটা শহর ছিল, সেই শহরের নাম হচ্ছে অলিম্পিয়া। অলিম্পিয়া নগরীতে ওরা প্রথম একটা গেমস এর প্রতিষ্ঠা করেছিল। আশেপাশের সব মানে গ্রিস আর এথেন্স তখনকার দিনে একটা উন্নত জায়গা। ওরা বলল যে যে যেখানে যা যা খেলা খেলছে সবাই আসো, আর আমরা একটা বড় দেখে খেলার আয়োজন করব। এখানে যারা ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, যারা জয়ী হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। তো এইভাবে ওরা অনেকগুলো খেলার অ্যারেঞ্জমেন্ট করেছিল এবং এই খেলাটা 4 বছর অন্তর অন্তর হয়। তখন থেকে শুরু হয়েছে 4 বছর পর পর খেলাটা হবে। এবং সেই 776 বিসি বা বিফোর খ্রিস্ট, খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের অলিম্পিয়া নগরীতে যে অলিম্পিক গেমস শুরু হয়েছিল সেটা এখনো চলছে। 4 বছর পর পর হচ্ছে। এই গেমসের নামই হচ্ছে অলিম্পিক গেমস। এখনো হচ্ছে অলিম্পিক। অলিম্পিকের মধ্যে তুমি সব ধরনের খেলা পাবা। দৌড় আছে, সাঁতার আছে, ক্রিকেট আছে, ফুটবল আছে, হকি আছে, যত ধরনের খেলা অলিম্পিকের মধ্যে আছে। এবং এটা বলতে গেলে বিশ্বের মধ্যে, এখনকার বিশ্বের মধ্যে সবচেয়ে বড় খেলা। এই খেলায় যে গোল্ড পেল, ব্রোঞ্জ পেল, তার মানে ও অনেক বড় খেলোয়াড়। বুঝা গেছে?